আলাইকুম, আমি মাসারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের 89তম এপিসোডে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এপিসোডগুলো অনেক গ্যাপে গ্যাপে হচ্ছে, আসলে সময়ের অভাব বা ঘটনার অভাব সবকিছু মিলিয়েই আসলে এপিসোড দেওয়া হচ্ছে না। তাই আমি আমার লিসেনারদের বলবো যে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার অপেক্ষা করবেন না আমার জন্য। আমি যখনই আপনাদের ঘটনা দিব, আমি আপনাদের জানিয়ে দিব ইনশাল্লাহ, যখনই ভালো কোনো ঘটনা পাবো। আর ঘটনা ভালো না লাগলে আমার আসলে শেয়ার করতে ইচ্ছা করে না, এটা আমার একটা সমস্যা বলতে পারেন। আর সেজন্যই হয়তো ঘটনা দেওয়া হয় না। যাই হোক, আমরা আজকের ঘটনায় চলে আসছি। আজকের ঘটনার শিরোনাম হচ্ছে পাপ। চলুন আমরা সেই ঘটনা শুনি। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বেশ কয়েকবারই বলেছেন যে এটা তার জীবনের সব থেকে ভৌতিক ঘটনা না সব থেকে দুঃখজনক ঘটনা, সেটা লিসেনাররা ঠিক করবেন। কারণ এই ঘটনাটি টোটালি ব্যক্তিগত একটি ঘটনা তার, যেটা তার পরিবারের সাথে অনেক বছর যাবত, অনেক বছর বলতে অনেক জেনারেশন যাবত এই ঘটনাটা ঘটে আসছে, যার ভিকটিম ছিলেন আমাদের আজকের যিনি ঘটনা দিয়েছেন তিনি। আমরা ধরে নেই তার নাম কমল। আমরা আজকে আপনাদের কমলের কাহিনী শোনাব। কমলের ঘটনায় যাবার আগে আমরা তার পরিবারে কে আছেন সেটা জেনে আসি। কমল পরিবারের ছোট ছেলে। কমলের পরিবারে আছে কমলের বাবা, মা, তার এক বড় বোন এবং তিনি। কমলের এক চাচা, অর্থাৎ তার ভাইয়েরা, তার বাবা দুই ভাই, এবং কমলের মায়ের দিকে শুধু আছেন একজন খালা, অর্থাৎ তার আত্মীয় স্বজন খুবই সীমিত। ছোটবেলায় তিনি বড় হয়েছেন ঢাকা শহরেই। তার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে খুব ভালো পদে চাকরি করতেন, তাই খুব ভালোভাবেই তার স্কুল কলেজ সেই সময়টা খুব ভালোভাবেই কাটে। সবকিছুই একেবারেই নর্মাল ছিল। আর 8-10টা বাঙালি ছেলে বা কিশোর বা শিশু যেভাবে বড় হয়, ঠিক সেভাবেই কমল ভাই বড় হচ্ছিলেন। সবকিছুই তার কাছে স্বাভাবিক ছিল। এই স্বাভাবিকতার ভেতরেও কিছু 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 ব্যাপার একটু অ্যাবনর্মাল ছিল, যেটা হয়তো কমল ভাই তখন লক্ষ্য করেননি, কিন্তু পরবর্তীতে তিনি যখন সবকিছু যোগসূত্র এক করেন তখন তিনি যেটা বোঝেন সেটা হচ্ছে এই ঘটনার আভাস তিনি খুব ছোটবেলা থেকেই পেয়ে এসেছেন। তিনি ব্যাপারটা জানতেন না বলেই হয়তো এই ব্যাপারগুলো বা এই ঘটনাগুলো তার চোখে পড়লেও তিনি ব্যাপারগুলোতে গুরুত্ব দেননি। কি সব ঘটনা, কি সব ব্যাপার, সেগুলো আমরা ধীরে ধীরে যখন কাহিনী আগাবে তখনই আমরা জানবো। কমল ভাইয়ের মা একটু তার কাছে অ্যাবনর্মাল লাগতো, তার কাছে অ্যাবনর্মাল এই অর্থে কারণ তার মা তার প্রতি খুবই প্রোটেক্টিভ ছিলেন। তার আশেপাশে অন্যান্য বাচ্চারাও ছিল, তার স্কুলের অন্যান্য বন্ধু বান্ধব ছিল, তাদের মা কেউ দেখেছে, কিন্তু তার কাছে মনে হতো তার মা খুবই ওভার প্রোটেক্টিভ তাকে নিয়ে। তার সবকিছুতেই তার মাকে সে পায়, যেটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো তার মা তাকে জোর করাতো সেগুলো করতে, বা সেগুলো না করতে তাকে প্রচন্ড ভাবে বাধা দিত, যেগুলো তার করতে ভালো লাগতো। তাকে সহজে বাইরে খেলতে দিত না বা কোথাও ঘুরতে যেতে দিত না, একটু বেশি হয়তো তাকে কেয়ার করতো বলি। কমল ভাই সেটাই এতদিন জেনে এসেছিলেন। আরেকটা বিষয় যেটা কমল ভাইকে প্রায় খুবই পেরেশানির মধ্যে ফেলে দিত বা তার খুবই খারাপ লাগতো, সেটা হচ্ছে তার মা প্রায় তার থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন, এবং তিনি যখন জিজ্ঞেস করতেন কি কারণ, তার মা পুরো ব্যাপারটাই এড়িয়ে যেতেন, মাঝে মাঝে খুব রাগ করতেন। কমল ভাই এক পর্যায়ে এই ব্যাপারটা তার মার একটা স্বভাব হিসাবে তিনি ধরে নেন। এসব কোনো কিছুই আসলে একটা সাধারণ বাঙালি ফ্যামিলিতে অস্বাভাবিক না, সবকিছুই নর্মাল। যাই হোক, প্রথম যখন কমল ভাই বুঝতে পারেন যে তার সাথে কিছু ঘটছে যেটা একেবারেই স্বাভাবিক না, আমরা
প্রথম ঘটনাতে চলে যাই। তখন কমল ভাই তার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর কিছুটা সময় অবসর ছিলেন। কোথায় ভর্তি হবেন, কোন কোচিং এ ভর্তি হবেন, কোন ভার্সিটিতে পড়বেন বা কোন সাবজেক্টে টার্গেট করে তার পড়া উচিত, এই সবকিছু নিয়েই তার সময় কাটছিল। এবং সেই অবসর সময় যেহেতু সে সেরকম কোথাও ঘুরতে যেতে পারে না, সে সব সময় স্কুল, কলেজ, বাসা এই সবের ভেতরেই ঘোরাঘুরি করে, তাই এইচএসসির পর তার খুব ইচ্ছে হলো সে বেড়াতে যাবে, ঘুরতে যাবে। কয়েক বন্ধু মিলে ঠিক হলো যে তারা ঘুরতে যাবে, এবং সেই কথা যখন সে বাসায় এসে বলল, একেবারে নিয়তির মতোই তার মা পেকে বসলেন। তার মা কিছুতেই তার বন্ধু বান্ধবের সাথে তাকে যেতে দেবেন না। এইবার কমল ভাই বেঁকে বসলেন, তিনিও ছাড়বার পাত্র না, তিনি যাবেনই। এবার যা কিছুই হোক তিনি খাওয়া দাওয়া বন্ধ করে ফেললেন। এক পর্যায়ে তার বাবা মাও বুঝতে পারছিল আসলে ব্যাপারটা কমলের উপর একটু রাফ হয়ে যাচ্ছে, বা তার প্রতি ব্যাপারটা সদয় আচরণ হচ্ছে না। তাই এক পর্যায়ে তার বাবা তাকে একটা বুদ্ধি দিলেন, সেটা হচ্ছে, তোর মা যেহেতু তোকে তোর বন্ধুদের সাথে ঘুরতে যেতে বারণ করছে, তাহলে যাস না। কিন্তু তোর তো ঘুরতে যাওয়া দিয়েই কথা, সেক্ষেত্রে তুই অন্য কোথাও যা, সেখানে আমরা যেতে পারি তোর সাথে, চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসলাম, তোরও ভালো লাগবে, সবকিছুই ঠিকঠাক লাগবে, তোর মারও মন খারাপ হবে না, তোর মা যেটা চাচ্ছে তোকে সবসময় চোখে চোখে রাখতে, সে ব্যাপারটা হবে, আবার তোর ঘোরাও হয়ে গেল। আমার কাছে তার বাবার এই প্রস্তাবটা খুবই ভালো লাগে। আসলে তিনি বেরোতে চাচ্ছিলেন কোথাও, তিনি তার বন্ধু বান্ধবদের কাছ থেকে বিভিন্ন জায়গার বর্ণনা শুনতেন, ঘটনা শুনতেন। সেসব ঘটনা শুনতে শুনতে তার ভেতরে একটা অদম্য ইচ্ছা সবসময় ছিল যে তিনি সুযোগ পেলেই কোথাও ঘুরতে যাবেন। তাই যেহেতু ঘুরতে যাওয়া মেইন কাজ বা মেইন লক্ষ্য, সেহেতু কমল ভাই রাজি হয়ে গেলেন তার বাবার এই প্রস্তাবে। যেই কথা সেই কাজ। কয়েকদিন পর তারা একটা ঘুরতে যাওয়ার বা তাদের ছুটিটা কাটাবার একটা জায়গা ঠিক করে ফেললো। তারা ঘুরতে যাবে ইন্ডিয়ার কাশ্মীরে। কমল ভাইয়ের বাবা মা, কমল ভাইয়ের বোন, কমল ভাই খুবই এক্সাইটেড ছিলেন। আর তিনি কিছু কেনাকাটা করলেন, এবং ধার্য করা সেই দিনে তিনি তার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে গেলেন তার জীবনের প্রথম ভ্রমণের উদ্দেশ্যে। আগে তো তিনি তার চেনা গণ্ডির বাইরে কখনোই যাননি। আবার সেখানে কাশ্মীরকে বলা হয় পৃথিবীর বেহেশত। সেহেতু কাশ্মীরে যাওয়ার পর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কমল ভাই পুরো বিমোহিত হয়ে গেলেন। তিনি আসলে খুবই অবাক হন বা অবাক হয়েছিলেন যে পৃথিবীটা এত সুন্দর, কিন্তু তিনি জানতেন না এই কাশ্মীরে তার জন্য কি অপেক্ষা করছে। এটা বলে রাখা ভালো, কমল ভাইরা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। কমল ভাইরা কাশ্মীর আসার আগে বেশ কিছু জায়গা ঠিক করে রেখেছিলেন যেখানে তারা ঘুরতে যাবেন। তো তারা সেই সব জায়গা ধরে ধরে তারা ঘুরছিলেন, এবং তাদের ঘোরার লিস্টের ভেতর একটা মন্দিরও ছিল। মন্দিরটা নাকি খুবই বিখ্যাত। কমল ভাইয়ের মা সেই মন্দিরে যাবেন। তো তারা যখন সেই মন্দিরে গিয়ে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে বা সন্ধ্যার কাছাকাছি। চারপাশে তখনও পুণ্যার্থীদের ভিড়, প্রচুর মানুষজন সেই মন্দিরে ঢুকছে বেরোচ্ছে। কমল ভাইয়ের সবকিছুই খুব ভালো লাগছিল। তার মা এবং তার বোন তারা ভেতরে গিয়ে তারা পূজা দেওয়ার জন্য ভেতরে যায়, এবং বাইরে দাঁড়িয়েছিল কমল ভাইয়ের বাবা। কমলের বাবা একটু সামনে গিয়ে একটা দোকানে কিছু একটা দাম দর করছিলেন, আর কমল ভাই তিনি শুধু দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার তিনি যাই দেখছিলেন তাই তার কাছে ভালো লাগছিল। ঠিক সে সময় হঠাৎ কেউ একজন তার ডান হাত ধরে হ্যাঁচকে একটা টান দেয়, এবং টানের প্রেসারে তিনি ঘুরে যান। ঘুরে গিয়ে দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে এক, বলতে গেলে পুরোপুরি নগ্ন একটা লোক, যার সারা শরীরে ছাই জাতীয় কিছু মাখা, তার বিশাল একটা জটা, তার চুল দাঁড়িয়ে এতই বড় যে তার আসল মুখ বোঝা যাচ্ছে না, এবং তার সারা শরীরে বিভিন্ন মালা, এবং সব থেকে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে তার গলায় একটা মালা ঝুলছে যেটাতে একটা মাত্র লকেট, এবং লকেটটা হচ্ছে একটা মানুষের মাথার খুলি।
সেই লোকটা তাকে টান দিয়ে ঘুরিয়ে ফেললো তার দিকে। কমল ভাই অবাক হয়ে এবং লোকটাকে দেখার পর আতঙ্কিত হয়ে লোকটার দিকে তাকিয়েছিল। লোকটা এক দৃষ্টে কমল ভাইয়ের চোখের দিকে তাকিয়েছিল এবং কিছু একটা বোঝার চেষ্টা করছিল লোকটা, বা কিছু একটা দেখার চেষ্টা করছিল। কমল ভাই তো আতঙ্কিত হয়ে জাস্ট তাকিয়েছিলেন, তিনি যে কাউকে হেল্প করার জন্য ডাকবেন বা তিনি কিছু বলবেন সেই অবস্থা তার ছিল না। ঠিক সে সময় কমল ভাইয়ের বাবা এসে কমল ভাইকে সেখান থেকে উদ্ধার করেন এবং কমল ভাই দেখেন যে তার বাবা যখন তাকে টান দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছিল তখন সেই লোকটা তার হাত ছেড়ে দেয় এবং যতক্ষণ পর্যন্ত কমল ভাইকে সে দেখতে পেরেছিল বা তাকে কমল ভাই দেখছিলেন, তিনি দেখছিলেন যে সেই লোকটা তার দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা তার কাছে খুবই অড লাগে এবং তিনি একটু ভয় পান। সচরাচর এসব ঘটনা তার সাথে ঘটে না। তো কমল ভাই বাবা তাকে বোঝান যে অন্য কোনো সাধু থাকে, অনেক সময় অনেক ফ্রডও থাকে, হয়তো তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তোমার সাথে কোনো কিছু করার চেষ্টা করছিল বা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, এটা নিয়ে কিছু চিন্তা করার কিছু নেই। তো এই কথা বলে তারা চলে আসে। তারা নির্ধারিত যে হোটেল ছিল তাদের, যেখানে তারা বেশ কয়েকদিন যাবৎ আছে, সেখানে তারা চলে আসে। কমল ভাই আর কমল ভাইয়ের বাবা ছিলেন এক রুমে, কমল ভাইয়ের বোন, কমল ভাইয়ের মা ছিলেন আরেকটা রুম। তারা রীতিমতো ডিনার সেরে কমল ভাই তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর খুব টায়ার্ড লাগছিল আজকে এবং তিনি শুয়ে শুয়ে ভাবছিলেন সেই তান্ত্রিকটার কথা বা সেই লোকটার কথা। এবং তিনি তাকে দেখে তান্ত্রিক বললেন এই কারণে, কারণ তিনি এই ধরনের লোক সম্পর্কে তখন জানতেন। তিনি বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে এদেরকে তান্ত্রিক বলা হয়। আসলে সেই লোকটা ছিল একজন অঘরী। কমল ভাই তখন জানতেন না অঘরীটার বিষয়ে। সেদিন রাতের বেলা তিনি যখন শুয়ে শুয়ে চিন্তা করছিলেন এবং কিছুক্ষণ পর তিনি দেখলেন তার বাবা রুমে এসে বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হয়ে লাইটটা নিভিয়ে দিলেন এবং তিনি শুয়ে পড়লেন। কমল ভাইও চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা করছিলেন এবং তিনি ঘুমিয়েও গেলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল কোন একটা অদ্ভুত কারণে। তিনি চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারলেন কিছু একটা তার মুখের উপর গরম বাতাস ছাড়ছে বা তার মুখে একটা গরম বাতাসের হলকা এসে লাগছে। কি ব্যাপারটা বোঝার জন্য তিনি চোখ যখন খুললেন তখন তিনি আতঙ্কে একটা চিৎকার করেন। তিনি তখন দেখতে পেয়েছিলেন ঠিক তার মুখের সামনে সেই অঘরীটার মুখ। সেই অঘরীটা একটা বিশ্রী হাসি দিয়ে তার সামনে তার মুখের উপর মুখ নিয়ে ঠিক তার চোখে চোখ রেখে আছে। কমল ভাই একটা চিৎকার দিয়ে তখন অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই তিনি আর কিছুই বলতে পারেন না। তার যখন জ্ঞান ফেরে তখন প্রায় সকাল হয়ে গেছে। তার পাশে তিনি দেখেন তার মা, তার বোন। তার মা হাউমাউ করে কাঁদছেন। এক পর্যায়ে যখন তিনি সুস্থ স্বাভাবিক হন, তার মায়ের যখন তিনি এই অবস্থা দেখেন তিনি একটু ভয় পেয়ে যান। তাই তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন চিৎকার দিয়েছে, সে বলে যে আমি জানি না, আমি হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছি। তিনি ব্যাপারটা এড়িয়ে যান। তার মা বারবার তাকে জিজ্ঞেস করে কিন্তু তিনি তার মাকে সে সময় কিছুই বলেন না। এক পর্যায়ে তার বাবা পরিস্থিতি সামলে কমলের মা এবং তার বোনকে তাদের রুমে পাঠিয়ে দেন এবং তিনি কমল ভাইয়ের সাথে বসেন। ঠিক তখন কমল ভাই তার বাবাকে বলেন যে বাবা, ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এরকম যে আমি সেই তান্ত্রিকটাকে দেখলাম, আমি যখন ঘুম থেকে চোখ খুলে তাকালাম তখন দেখলাম ঠিক তান্ত্রিকটা আমার মাথার সামনে, তার মুখটা এবং তার নিঃশ্বাসের গরম বাতাসটা আমার মুখে এসে লাগছে। তখন কমলের বাবা যেটা বলে সেটা হচ্ছে তুই হয়তো ওই ব্যাপার ইনসিডেন্সটা নিয়ে খুবই চিন্তা করতেছিলি, এই কারণে হয়তো তুই স্বপ্ন পেয়েছিস, ব্যাপারটা বাস্তব কিছু না। আমি যেটা দেখলাম যে তুই একটা চিৎকার দিলি, চিৎকার দেওয়ার পর তোর কোনো হুঁশ নেই, আমি আর কিছুই দেখি। কমল ভাই ব্যাপারটা মানতে পারছিলেন না, কারণ তার যে ঘুম ভেঙেছিল এটা শিওর, এটা বাস্তব, এতে কোনো ভুল নেই। কিন্তু তার বাবার কথায় তার মনে একটু সন্দেহ দানা বেঁধে উঠছে, কিন্তু সেই সময়কার যে বাস্তবতা সেটা এতটাই রিয়েল ছিল যে তার বিশ্বাস করতে ইচ্ছা করা না যে তিনি যেটা দেখেছেন এটা স্বপ্ন ছিল। এই ঘটনার কারণে কমল ভাইয়ের মা আর কোনোভাবেই এখানে থাকতে চাচ্ছিলেন না। তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাচ্ছিলেন, তার বাড়িতে ফিরতে চাচ্ছিলেন এবং ফ্যামিলির আর কেউই আসলে তখন তাকে এই বিষয়ে বাধা দেয়নি। তার ফলশ্রুতিতে
তারা চলে আসে বাংলাদেশে তাদের যে শিডিউল ছিল সেটা পূর্ণ না করে। বাসায় চলে আসবার পর প্রথম 1-2 দিন আসলে কমল ভাইয়ের সময় লাগে নিজেকে একটু ধাতস্থ করতে, কারণ এই কয়েকটা দিন তার প্রায় সেই স্মৃতিটা ভেসে উঠত, সেই অঘোরের চেহারাটা তার চোখের সামনে জ্বলজ্বল করত। পরবর্তীতে তার মাই তাকে বলে যে তুই তোর বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসলে হয়তো ভালো লাগবে। কমল ভাই তার বন্ধুদের সাথে একটা বিকেল কাটিয়ে আসেন এবং তার কাছে নিজেকে খুবই ফ্রেশ লাগছিল। যাই হোক, সেদিন রাতের বেলা কমল ভাই নিজের মতো করেই কিছু নোটস ঘাটছিলেন, বই পড়ছিলেন, গান শুনছিলেন। ঠিক সে সময় হঠাৎ করে তিনি ডানা ঝাপটাবার একটা আওয়াজ শুনতে পান, ঠিক তার জানালার কাছে। তো আওয়াজটা এতই বিকট ছিল বা এতই রিয়েল ছিল যে তিনি খুব দ্রুতই জানালার কাছে যান, এদিক ওদিক উকি দেন, কিন্তু তিনি কোনো পাখি দেখতে পান না। কিন্তু তার কাছে মনে হয়েছিল ঠিক তার জানলার কাছে একটা পাখি ডানা ঝাপটাচ্ছে এবং তার পাখার সাথে যে জানলার যে গ্রিল সেটার বাড়ি খাচ্ছে। তো তিনি জিনিসটাকে নিজের মনের ভুল মনে করেই আবার তিনি নিজের কাজে মনোনিবেশ করেন। এরপর একটা সময় পর রাত 2টা-2:30টার দিকে তিনি লাইট অফ করে ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি যখন প্রায় ঘুমিয়ে যাচ্ছেন ঠিক তখন তিনি আবার তার জানালার সামনে সেই পাখির ডানা ঝাপটাবার একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার তার ঘুম চটে গেল, তিনি উঠে বসলেন তার বিছানায় এবং তিনি দেখলেন যে তার জানালাটা খোলা, কিন্তু এখনো তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। তার ভয় করছিল সেই জানালার কাছে যেতে। তিনি অনেকক্ষণ বিছানায় বসে সেই জানালার দিকে তাকিয়েছিলেন যদি কিছু দেখতে পাওয়া যায়। তিনি কিছুই দেখলেন না। এক পর্যায়ে তিনি যখন আবার শুয়ে পড়লেন তখন তিনি চিন্তা করছেন যে এই জানালাটা বন্ধ না করলে আমি আজকে রাতে আর ঘুমাতে পারবো না। তাই যত ভয় থাকা সত্ত্বেও, অর্থাৎ মনে ভয় লাগা সত্ত্বেও তিনি যান সেই জানালার কাছে, জানালা বন্ধ করেন, কোনো কিছুই হয় না, তিনি আবার শুয়ে পড়েন। এই ঘটনার 2 থেকে 3 দিন পর একদিন দুপুরবেলা কমল ভাই নিজের রুমেই ছিলেন। হঠাৎ করেই আবার সেই ডানা ঝাপটাবার আওয়াজে তিনি যখন পেছনে ফিরে তাকান তখন তিনি দেখতে পান সেই পাখিটা, যেটার পাখির ডানার আওয়াজ হয়তো তিনি আগেও শুনেছেন। তিনি তাকিয়ে দেখেন তার জানালায় একটা চিল বসে আছে। চিলটা অনেক বড় এবং তার হিংস্র নখ দেখা যাচ্ছে, তার ঠোঁটটা খুবই সুচালো এবং বাঁকানো, দেখতেই ভয় লাগে। এবং আরো ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে জানালার ওপাশ থেকে সে চিলটা ঠিক তার দিকেই তাকিয়ে আছে। সাধারণত জানালায় কবুতর বসতে পারে, পাখি, অন্যান্য যেমন চড়ুই, শালিক, কাক, এগুলো বসা স্বাভাবিক, কিন্তু চিল কিন্তু সচরাচর মানুষের জানালায় এসে বসে না। কিন্তু এই চিলটা বসে আছে এবং সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কমল ভাইয়ের দিকে। কমল ভাইয়ের হঠাৎ ভয় লাগা শুরু হয়। তিনি চিলটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার হাতে কিছু নিয়ে তার দিকে তেড়ে যাওয়ার ভঙ্গি করেন, হুসহুস শব্দ করেন, কিন্তু সে চিলটার যেন কোনো কিছুই হচ্ছিল না। চিলটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছিল। এক পর্যায়ে তিনি দেখেন সেখানে চিলটা নেই। তিনি মনে করেন, তিনি ধরেই নেন চিলটা উড়ে চলে গেছে। তিনি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এটাকে আর মাথায় ঠাঁই দিলেন না, একটা বিচ্ছিন্ন ঘটনা হইতেই পারে। কিন্তু পরদিন তার সাথে যেটা ঘটলো সেটার সাথে তিনি আসলে সেটা হওয়ার পরে তিনি আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবেন না বা বলেননি। তিনি দেখলেন আগামীকালও, অর্থাৎ পরদিনও সে চিলটা তার জানলায় এসে বসেছে। এরকম বেশ কয়েকদিন পরপর 4 থেকে 5 দিন চিলটা ঠিক একটা সময়ে আসে, তার দিকে তাকিয়ে থাকে এবং চলে যায়। রাতের বেলাও যে চিলটা তার জানালার আশেপাশে ঘোরাঘুরি করে সেটা সেই চিলের পাখা ঝাপটানোর আওয়াজ শুনলেই বোঝা যায়। কমল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু তিনি তাকে নিয়ে তার মায়ের যে উৎকণ্ঠা সেটার কারণে অনেক কিছু নিজের ভেতর চেপে রাখতেন, যাতে মা কোনো কারণে অস্থির না হয়ে ওঠেন। কারণ তার হাই প্রেশার আছে এবং তার কলাপস হয়ে যাওয়ার ঘটনা অনেক। তিনি হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন, তাই তিনি তার মাকে আসলে এই বিষয়ে কোনো কিছু জানাতে চাচ্ছিলেন না। কিন্তু তার একটা ভরসার জায়গা আছে তার বাবা, তিনি তার বাবাকে সব বলতে পারেন।
এই ঘটনা যখন মোটামুটি টানা 1 সপ্তাহ ঘটলো, তখন তিনি তার বাবা অফিস থেকে আসার পর তার বাবাকে ঘটনাটা বলে। বাবা যখন তাকে জিজ্ঞেস করে কতদিন যাবত, সে বলে প্রায় 1 সপ্তাহ যাবত। এবং প্রত্যেক দিনই সে চিলটা সেখানে এসেছে। তাই তার বাবা ঠিক করে পরদিন সে ছুটি নেবে, ছুটি নিয়ে সে থাকবে কমল ভাইয়ের সাথে, সেও দেখতে চায়। পরদিন তিনি যখন ছুটি নিয়ে সেখানে থাকলেন, তিনি আসলে কিছুই দেখলেন না। সেই 1 সপ্তাহের ভেতর সেই দিনই প্রথম সে চিলটা তার শিডিউল মিস করলো। এবং এতে কমল ভাইয়ের বাবা একটু কনফিউজড হয়ে গেছেন, কারণ কমল ভাইয়ের উপর তার বাবার সম্পূর্ণ আস্থা আছে এবং তিনি যা বলেন সেটা যে ভেবেচিন্তেই বলেন সেটা তার বাবা জানা। কিন্তু এখন যা ঘটলো, যেমন তার কথা অনুযায়ী প্রায় 7 দিন পর পর এই চিলটা তার জানালায় এসেছে এবং যেদিন তিনি আসলেন সেই দিনই সেটা আসলো না। এটা কি তিনি কমল ভাইয়ের মনের ভুল ধারণা ধরে নেবেন, বা মস্তিষ্কের কোনো অসুস্থ চিন্তা ধরে নেবেন, না আসলেই কোনো অশরীরই তার ছেলের উপর এফেক্ট করছে? কারণ তার ফ্যামিলির ইতিহাস খুবই খারাপ, যেটা আমরা হয়তো সামনে জানবো। এসব বিষয় নিয়ে আসলে কমল ভাইয়ের বাবা খুবই টেনশনে ছিলেন। এর পরবর্তী সময়ে কমল ভাইয়ের বাবা এই কাহিনী শোনার পর তিনি তার পরিচিত একজনের সাথে এই বিষয়ে কথা বলেন। কমল ভাইয়ের বাবা তার যে পরিচিত লোকের সাথে দেখা করেন, সেই লোকটা ছিল তাদের পরিবারের একজন পূজারী, যে ভদ্রলোক তার পরিবারের ইতিহাস সম্পর্কে জানতেন। কমল ভাইয়ের বাবা সেই পূজারীকে যখন তার ছেলের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেন, তখন সে পূজারী সিদ্ধান্ত নেন যে তিনি কমল ভাইকে ফেস করবেন এবং এতদিন যাবৎ কমল ভাই যেটা জানেন না সেটা তিনি তাকে কমল ভাইকে বলবেন। ঠিক এর একদিন পরে, একদিন বিকেল বেলা কমল ভাইয়ের বাবা সেই পূজারীকে নিয়ে উপস্থিত হন এবং সেটা এমন একটা সময় ছিল যখন কমল ভাইয়ের মা বাসা ছিলেন না। তখন সে পূজারী তার পরিচয় দিয়ে কমল ভাইকে একটা ঘটনা শোনান। যে ঘটনাটা শুনে কমল ভাই আসলে আকাশ থেকে পড়েন, ভয় পেয়ে যান, নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনাটি যেটা এখন তার সাথে ঘটছে সেটার যোগসূত্র অনেক আগে থেকে। আমরা আগের কথা যেটা বলছি, অর্থাৎ যত আগের কথা বলছি সেটা ধরে নেন আপনারা প্রায় 50 থেকে 60 বছর আগের। এটা সেই সময়কার কাহিনী যখন কমল ভাইয়ের বাবার দাদা বেঁচে ছিলেন। ঘটনা বলার সুবিধার্থে এবং ঘটনা বোঝার সুবিধার্থে আমরা কমল ভাইয়ের বাবার যিনি দাদা তার একটা কাল্পনিক নাম ধরে নিলাম তার নাম সতীশ। এই সতীশ সাহেবের বয়স যখন প্রায় 80-র কাছাকাছি এবং তিনি তখন প্রায় অসুস্থ থাকতেন। তার সন্তানাদি ছিল 1 ছেলে এবং 3 মেয়ে। সেই 1 ছেলেই ছিল কমল ভাইয়ের দাদা। তো ভদ্রলোকের বয়স যখন 80-র মতো, তখন কমল ভাইয়ের যে দাদা তার বিয়ে হয়ে গেছে, নতুন বিয়ে হয়েছে, কারণ তিনি তার ছেলেই ছিল সবার ছোট এবং খুবই আদরের, এবং তার বিয়েটাও একটু দেরিতে হয়। আমরা ঘটনায় ফেরত আসি। কমল ভাইয়ের দাদার বাবা, যার নাম সতীশ, তিনি 80 বছর বয়সে হঠাৎ তার মনে আরো বেঁচে থাকার খায়েশ জাগে। সে চিন্তা করে সে এত কষ্ট করে এত সম্পত্তি করেছে, এত কিছু তার, এত জায়গা জমি তার, এত সহজেই সে মরে যাবে। অর্থাৎ তার বাঁচার খুব ইচ্ছা ছিল। এই পৃথিবী তার মতো অনেকেই ছেড়ে যেতে চায় না, সে হয়তো একটু বেশি ছেড়ে যেতে চাইতো না। তো তিনি চিন্তা করতে থাকেন কিভাবে তার মৃত্যু তিনি ঠেকাতে পারেন। তার জীবনের শেষ দিকে আসলে তিনি এই ব্যাপারটাতে এতই অবসেসড হয়ে পড়েছিলেন যে অনেকে মনে করতেন তিনি পাগলামি করছেন। কিন্তু অর্থবান পাগলকে আসলে কেউ ঘাটায় না, তাকে সহজে কেউ কোনো কিছু করতে মানা করতে পারত না, কারণ তার অনেক টাকা ছিল এবং তার অনেক রাগ ছিল, খুবই বিশ্রী পর্যায়ের রাগ। যাই হোক, তিনি তার মৃত্যু ঠেকাবার বিভিন্ন উপায় খুঁজে বেড়াচ্ছেন, বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন তান্ত্রিক, ওঝা, ওষুধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক কিছুই তিনি ট্রাই করছেন, কিন্তু তিনি কোনোটাতেই স্যাটিসফাই হতে পারছেন না। এবং তার পরিবারের লোকজন এগুলো দেখছে, তারা ধরে নিচ্ছে, তারা ওই সময় ধরে নেয় আসলে মানুষের হয়তো মৃত্যুর আগের যে পাগলামি, তিনি হয়তো সেই পাগলামিটাই করছেন, কারণ তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল।
এরপর হঠাৎ করে তার পরিবারের লোকজন লক্ষ্য করে যে তিনি আগের থেকে একটু সুস্থ হয়ে উঠছেন এবং তিনি খুবই চনমনে এবং তার মেজাজও ইদানিং খুব ভালো থাকছে। এরকম করে বেশ কিছুদিন পার হয়ে যায় এবং তিনি মোটামুটি ভালোই সুস্থ হয়ে ওঠেন এবং তিনি বলতে থাকেন নিজের মনেই যে তিনি এমন এক উপায় পেয়েছেন যে উপায়ে তিনি তার মৃত্যুকে ঠেকিয়ে ফেলতে পেরেছেন, তিনি অমর। লোকজন আসলে বুঝতে পারতো না, অনেকেই আমার মনে করতো তার উপর হয়তো ভূত ভর করেছে, অনেক কিছু। এর মাঝখান দিয়ে সেই গ্রামের ভেতর একটা ঘটনা ঘটে যায়। এই ঘটনার এই পর্যায়ে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে হয়তো কমল ভাইয়ের ওই পারিবারিক অবস্থা, অর্থাৎ তার বংশের আগের সেই সময়কার তার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল গ্রাম অনুযায়ী, আশেপাশের মানুষজন অনুযায়ী, এবং তাদেরকে সবাই একটু মান্য করেই চলতো এবং তারা বর্ণেও হিন্দু ধর্মের যে বর্ণ মানা হয় সেই বর্ণেও তারা হয়তো একটু উঁচু গোত্রীয় ছিল। যাই হোক, তো গ্রামের ভেতর হঠাৎ একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা হচ্ছে একটা ছেলের মৃতদেহ পাওয়া যায়। একটা 7-8 বছরের ছেলে, তার মৃতদেহ পাওয়া যায় এবং সেটা পাওয়া যায় একটা ক্ষেতের মাঝখানে। একদিন সকালবেলা গ্রামের লোকজন খুব কুকুরের আওয়াজে অতিষ্ঠ হয়ে খুব ভোরবেলার দিকে সবাই দেখতে বের হলো যে আসলে কি ঘটনা ঘটছে। আমরা যদি সেই জায়গাটার বর্ণনা দিই বা সেই সময়কার সময় ওই জায়গাটা কিরকম ছিল, ঠিক এটা শীতের একটা সকাল ছিল, ভোরের আলো ফুটেছে, বাট কুয়াশাটা খুবই গভীর এবং সেই কুয়াশার কারণে সূর্যের আলো আসলে সবাই ভালোভাবে পাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার ভাব। এর মাঝখান দিয়ে সকালবেলা কুকুরের চিৎকার। লোকজন বের হয়ে দেখে তাদের যে মাঠ, সেই মাঠের মাঝখানে অনেকগুলো কুকুর গোল হয়ে কিছু একটা ধরে চিল্লাচিল্লি করছে, বা আর অনেকে কিছু একটা টেনে বের করার চেষ্টা করছে মাটির নিচ থেকে। প্রথমে সবাই তো মনে করে যে অনর্থক চিল্লাচিল্লি করছে। হঠাৎ করেই তাদের ভেতর থেকে একজন কৌতূহলী হয়ে এগিয়ে যায় দেখতে যে কুকুরগুলো আসলে কি নিয়ে এরকমের চিল্লাচিল্লি করছে। সে ভদ্রলোক সেই জায়গায় পৌঁছাবার অনেক আগে থেকেই বুঝতে পারলেন যে তিনি যেটা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে একটা মৃতদেহ। মাটির ভেতর থেকে কুকুরগুলো একটা মৃতদেহকে টেনে বের করে ফেলেছে। তিনি চিল্লাচিল্লি শুরু করেন এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। লোকজন জড়ো হয়ে যাওয়ার পর সেই মৃতদেহকে যখন মাটি থেকে তোলা হয় তখন দেখা যায় সেটা একটা 7-8 বছরের বাচ্চার মৃতদেহ এবং সেই বাচ্চাকে দেখে সবাই চিনতে পারে এই বাচ্চাটা তাদেরই গ্রামের, তাদেরই আশেপাশে। এই বাচ্চার বাবা নেই, তার একমাত্র মা। সেই মাই এই ছেলেকে বড় করছে। তাদের সংসার খুবই কষ্টে চলে, আগে খুবই মোটামুটি ভালো অবস্থা তাদের ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারের বেশ কয়েকজন পুরুষ মারা যাওয়াতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং এই মায়ের বেঁচে থাকার সম্বল ছিল এই একমাত্র এই ছেলেটাই। লোকজন আতঙ্কে, কষ্টে, দুঃখে, ক্ষোভে অধীর হয়ে যায়, কারণ এরকম একটা নিষ্পাপ ফুলের মতো ছেলেকে কে মেরে এইভাবে মাটির নিচে চাপা দিয়ে রাখলো। এর পরবর্তীতে পুলিশ ব্যাপারটা হাতে নেয় এবং পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই ছেলেটার মারা যাওয়ার পেছনের কাহিনী। এই ছেলেটাকে যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন সতীশ। পুলিশ শেষ পর্যন্ত ইনভেস্টিগেট করে তাকে পাকড়াও করে ফেলে। তখন সবাই মেইন ঘটনা জানতে পারে। সতীশ তার মৃত্যু ঠেকাতে এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে সে এক পর্যায়ে খুব দূরের এক তান্ত্রিকের সন্ধান পায়। সে অঘরী ছিল, সে তান্ত্রিকের কাজও করত। সেই অঘরীর কাছে সে একটা বিদ্যা শেখে এবং সে একটা কাজ পায় আর কি, অর্থাৎ একটা কাজ করতে পারলে, সেই কাজটা করতে পারলে এবং তার সে অনুযায়ী কিছু রিচুয়াল পারফর্ম করতে পারলে, কিছু দান করতে পারলে, কিছু বলে দিতে পারলে সে তার মৃত্যুকে ঠেকাতে পারবে। এবং সেই অঘরী তাকে সেই সময় কিছু ভেলকি দেখায়, যেটা দেখে সে আসলে সে অঘরীর প্রতি খুবই বিশ্বাস তার চলে এসেছিল। সে অঘরী তাকে বলেছিল সে যদি এমন কোন পুরুষ ছেলেকে, মানে পুরুষ সন্তানকে, কোন একটা ছেলেকে যার বয়স হবে 7 থেকে 8 বেশি না, এবং সে তার মায়ের একমাত্র ছেলে হতে হবে এবং তার মাকে বিধবা হতে হবে, এরকম একটা ছেলেকে সে যদি কিছু রিচুয়াল পারফর্ম করে জীবন্ত মাটিতে কবর দিয়ে দেয়, সেক্ষেত্রে সে
তার মৃত্যুকে সে ছেলের ভেতর ট্র্যাপ করে ফেলতে পারবে, অর্থাৎ সে অমর হয়ে যাবে। মানুষজন আসলে নিজের অবসেশনের কারণে অনেক সময় অন্ধ হয়ে যায়, তার বোধ বুদ্ধি কাজ করে না। এবং সবাই দেখেছিল যে সতীশ সাহেব প্রায় পাগলের মতোই আচরণ করতেন, এবং তার দ্বারা যে এই কাজ সম্ভব সেটা সবাই এক বাক্যে বিশ্বাস করেছিল। সে সতীশ সাহেবের জেল হয়ে যায়, এবং সাথে সেই তান্ত্রিককে ধরা হয়, এবং সে একটা ভুয়া তান্ত্রিক ছিল। সে শুধুই একটা পিচ্ছির জান নিয়ে নিল। এভাবে বেশ কিছুদিন চলার পর লোকজন যে ব্যাপারটা নিতে পারছিল না সেটা হচ্ছে সেই মার আহাজারি। সেই মহিলা যখন তার বাচ্চার মৃত্যুর সংবাদ শুনলেন এবং মৃত্যুর কারণ জানলেন, কিভাবে তার বাচ্চাটা মারা গিয়েছিল, কিভাবে তার বাচ্চাটা জীবন্ত অবস্থায় সেই মাটির নিচে ছটফট করছিল, এসব সিন যখন তার মাথায় ভেসে উঠছিল, তখন তিনি পাগল প্রায় হয়ে উঠছিলেন। এবং বলতে গেলে তিনি পাগলই হয়ে গিয়েছিলেন। তিনি সবসময় সেই সতীশ সাহেবের বাড়ির সামনে এসে তাকে অভিশাপ দিতেই থাকতেন। এক পর্যায়ে তাকে সতীশ সাহেব লোকজন ভাড়া করে তাকে এক জায়গায় গুম করে ফেলার চেষ্টা করে, কিন্তু তারপরও কোনো কিছু হয় না, সে আবার ফিরে আসে। এভাবে প্রায় 1 মাস চলার পর সেই মহিলা একদিন দুপুরবেলা পুরো গ্রামকে একটা জায়গায় জড়ো করে ফেলে, কারণ সে একটা নদীর সামনে এসে, নদীর পাড়ে এসে দাঁড়িয়ে চিৎকার করছে যে সে আত্মহত্যা করবে। তাকে যখন সবাই এসে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন সে সবাই দেখে যে আসলে তার ভেতর অতি প্রাকৃতিক কিছু হয়তো ভর করেছে, কারণ তাকে কেউ সুস্থ মনে করছে না, এবং তার শরীরে প্রচন্ড শক্তি ছিল। সেই মহিলা তখন সেখানে দাঁড়িয়ে বলছিল যে এই সতীশের বংশে সন্তান সুখ, অর্থাৎ ছেলে সন্তানের সুখ, মানে সুখ সবাই পাবে, এবং সবাই এই সুখের যে অভাব সেটাও পাবে। এর পরের অবস্থার কথা আপনারা সবাই অন্তত আন্দাজ করতে পারেন। সে হতভাগ্য মা তার জীবন শেষ করেন নদীতে ঝাঁপ দিয়ে। তিনি যখন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান, তখন তাকে থামাবার জন্য অনেকেই তার পিছু পিছু যান, এবং অনেকেই অনেক চেষ্টা করেন তাকে এই কাজটা করতে বাধা দিতে। কিন্তু তিনি এতটাই উন্মাদের মতো আচরণ করছিলেন যে তাকে আসলে কেউই ধরতে পারছিল না। এক পর্যায়ে সবাই চিন্তা করে, আচ্ছা সে যখন নদীতে ঝাঁপ দিবে তখন আমরা গিয়ে তাকে ধরবো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মহিলা যখন নদীতে ঝাঁপ দিয়ে পড়েন, তখন সাথে সাথে যে কয়জন একই সাথে বলতে গেলে ঝাঁপ দিয়ে পড়ে, তারা কেউই তাকে খুঁজে পান না। পরবর্তীতে আরো অনেকেই নদীতে তার দেহ খোঁজার জন্য নামেন, কিন্তু তার দেহটি খুঁজে পাওয়া যায় না, যেটা খুবই আশ্চর্যের বিষয় মনে হচ্ছিল তখন। কারণ তারা জানেন যে তিনি নদীর ঠিক কোন জায়গাতে লাফ দিয়েছেন, কখন লাফ দিয়েছেন। সেক্ষেত্রে তাদের সেই দেহ খুঁজে পাওয়ার কথা, বা তাকে খুঁজে পাওয়ার কথা। তাকে তারা খুঁজে পায়, কিন্তু তার মৃতদেহ পায় তারা। মৃতদেহ যখন ভেসে ওঠে তখন তারা সেই মৃতদেহ পায়, এবং তারা বুঝতে পারে যে সে হয়তো নিচে গিয়ে কোনো পাথর বা কোনো কিছুর সাথে নিজেকে বেঁধে রেখেছিল, বা কোনো একটা কিছু করেছিল যাতে সে ভেসে না ওঠে। খুবই মর্মান্তিক একটা দৃশ্যের অবতারণা হয়েছিল সেদিন। এই পুরো ব্যাপারটাতে সাফারার হয় শুধু কমল ভাইয়ের ফ্যামিলি। কারণ কমল ভাইয়ের ফ্যামিলির অন্যান্য যারা ছিলেন, অর্থাৎ কমল ভাইয়ের দাদা, তার দাদার মা বা দাদার স্ত্রী, দাদি, তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত ছিলেন না। শুধুমাত্র এক বৃদ্ধের কিছুক্ষণের মতিভ্রমের কারণে তাদের পুরো ফ্যামিলির একটা অসম্মানজনক অবস্থায় তারা চলে যায়। এই ব্যাপারটা এতটাই প্রভাব ফেলেছিল, সেটা এই গ্রাম তো বটেই, গ্রামের আশেপাশে আরো 3-4 গ্রামে এই পুরো ঘটনাটা ছড়িয়ে যায়। সামাজিকভাবে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর মানুষ আসলে কোনো কিছুই বেশি দিন মনে রাখতে পারে না। প্রবল পিতৃশোক বা মাতৃশোক তাও মানুষ কাটিয়ে ওঠে। নিজের সন্তানের মৃত্যুর শোকও মানুষ কাটিয়ে ওঠে। তা না হইলে হয়তো পৃথিবী থেমে যেত। ঠিক সেরকম ভাবেই এই ব্যাপারটাও মানুষ ধীরে ধীরে ভুলতে শুরু করে। কিন্তু ভুলতে পারছিলেন না একজন, তিনি হচ্ছেন কমল ভাইয়ের দাদি।
তিনি যেটা বলেন সেটা হচ্ছে তিনি জানেন যে এই মহিলা নাকি বা তার এই মহিলার বাবার বাড়ি যে মহিলা আত্মহত্যা করেন তার বাবার বাড়িতে লোকজন নাকি তন্ত্রবিদ্যার সাধনা করে এবং তার বদ্ধমূল ধারণা মহিলা শুধু অভিশাপ দিয়েই ক্ষান্ত হননি, তিনি কোনো একটা কালো জাদুও হয়তো তাদের উপর করেছেন। তো প্রথম দিকে কেউ আসলে কথাগুলো এরকম পাত্তা দিত না, তারপরও সে সময় মানুষজন এসব বিষয় মানত, তাই তারা একটু সাবধানেই থাকতো। আমরা যে সময়কার কথা বলছি তখন কমল ভাইয়ের দাদার কোনো সন্তান হয়নি, তিনি সবেমাত্র বিয়ে করেছেন। অর্থাৎ কমল ভাইয়ের ফ্যামিলির একটা নতুন জেনারেশন শুরু হবে মাত্র। কারণ কমল ভাইয়ের দাদা একাই ছিলেন, তার আর কোনো ভাই ছিল না, তার আর 2 বোন ছিল যাদের বিয়ে হয়ে গিয়েছিল। কমল ভাইয়ের দাদার প্রথম যে সন্তান হয় সে ছেলে সন্তান, এবং ছেলে হওয়ার পর সবাই সাধারণত একটু খুশি হতো সে সময়কার সময়। কিন্তু এই ছেলে হওয়ার পর কমল ভাইয়ের দাদার মা তিনি খুবই আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি আরো ধর্মকর্ম বাড়িয়ে দেন, বাড়িতে পূজারীদের নিয়ে আসেন, বিভিন্ন পূজা করতে থাকেন যাতে তার এই নাতি ভালো থাকে, কোনো খারাপ কিছু না হয়। এবং তার এই ব্যাপারগুলো পরিবারের অন্যান্য সবার ভেতরে ছড়িয়ে যায়, সবাই তার মতো একটু শঙ্কায় থাকে। তাই তারা চিন্তা করে যদি তারা আগে থেকে সতর্ক থাকে তাহলে হয়তো কোনো ধরনের অসুবিধার মধ্যে তারা পড়বে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা সেই শিশুটাকে বাঁচাতে পারে না। সেই তার যে চাচা ছিল, অর্থাৎ যে শিশুটার সাথে সম্পর্কে কমল ভাইয়ের চাচা হয়, তিনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছিলেন মাত্র 4 বছর। একদিন এই ছেলেটার মৃতদেহ পাওয়া যায়, এই লোকটার মৃতদেহ পাওয়া যায় একটা চুলার ভেতর। চুলার ভেতর বলতে আগেকার সময় যখন মাটির চুলা ছিল সে সময় মাটিতে সেই চুলায় রান্না করা হতো, এবং আপনারা যারা মাটির চুলা দেখেছেন তারা জানেন যে আসলে সেখানে একটা গর্ত থাকে, যে গর্তের ভেতর আগুনটা জ্বালানো হয়। এই 4 বছর বয়সী শিশুটা কোনোভাবে সেই গর্তের ভেতর পড়ে গিয়েছিল। তার মা সবেমাত্র রান্না করে পাতিল নিয়ে ঘরের ভেতর গিয়েছিল, তখনও আগুন জ্বলছিল চুলার ভেতর, এবং সেই চুলার ভেতরই পাওয়া যায় সেই ছেলেটার মৃতদেহ। ছেলেটা যখন পড়ে সেই আগুনের পোড়াতে তার চিৎকার দেওয়ার কথা, কিন্তু কোন একটা অদ্ভুত কারণে কেউ কোনো ধরনের শব্দই শোনেনি। তাদের হুঁশ হয় যখন তারা একটা পোড়া মাংসের গন্ধ পেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই ছেলেটা কিভাবে এটার ভেতর পড়লো সে সম্পর্কে কারো কোনো ধরনের আইডিয়া নেই। কেউ বলে হয়তো খেলতে খেলতে পড়ে গেছে, কিন্তু কমল ভাইয়ের যে দাদি তিনি এইটা মানতে চাইতেন না। কিন্তু আর কমল ভাইয়ের দাদার মা যিনি ছিলেন তিনি বদ্ধমূল তার ধারণা যেটা ছিল সেটা হচ্ছে এটা সেই অভিশাপেরই ফসল। এই শোকটাও এই ফ্যামিলি খুব ধীরে ধীরে কাটিয়ে ওঠে, কিন্তু এটা তাদের জীবনে একটা বড় ছাপ ফেলে যায়। এই ঘটনার বেশ কয়েক বছর পর জন্ম হয় কমল ভাইয়ের বাবার। কমল ভাইয়ের বাবার জন্ম হওয়ার পর তাদের জীবন একেবারে স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ধরনের সমস্যাই তাদের সাথে হয় না। কিন্তু সেই বৃদ্ধ মহিলা সবসময় তাদেরকে সতর্ক করে গিয়েছিলেন, কারণ এই শিশুটার মৃত্যু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ঘরের ভেতর বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা দেখতো, যে ব্যাপারটা কমল ভাইয়ের দাদা দাদি তারাও অস্বীকার করতে পারবে না। এবং তারপর যখন সেই শিশুটা মারা যায় এরপর থেকে কিন্তু তারা আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখে না। কমল ভাইয়ের দাদা তার মায়ের কথা বিশ্বাস করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এটা হয়তো সেই মহিলারই অভিশাপের ফসল। তাই যখন কমল ভাই পৃথিবীতে আসেন তখন তাকে, তার মাকে অর্থাৎ তার বাবা এবং মাকে কিন্তু এই কথা বলে সতর্ক করে দেওয়া হয়। এবং এই কথা যখন কোনো মা শুনবে প্রথমবারের মতো যে তার যে জায়গায় বিয়ে হয়েছে সেই জায়গায় সেই ফ্যামিলির উপর একটা অভিশাপ আছে, এবং তার যখন প্রথম সন্তান হলো এবং তখন সে জানতে পারে সেই অভিশাপের কারণে তার এই সন্তানের ক্ষতি হতে পারে, এমনকি এই সন্তান সে হারাতেও পারে। এটা শুনলে যে
স্বাভাবিকভাবেই যে কোনো মায়ের মাথা ঠিক থাকার কথা না। কমল ভাইয়ের মারও আসলে সেই মাথা ঠিক ছিল না, তাই তার জন্মের পর থেকেই তার মা তার প্রতি ওভার প্রোটেক্টিভ। এই বিষয়টা কিন্তু কমল ভাই কখনোই জানতো না। সে হয়তো মাঝে মধ্যে আন্দাজ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তিনি এই ধরনের পারিবারিক অভিশাপ, যেটা জেনারেশন বয়ে বেড়াবে, এই ধরনের কোনো বিষয় তিনি আসলে কখনোই চিন্তা করেননি। কমল ভাই যখন এই ব্যাপারটা জানেন, তিনি একটু শঙ্কিত হন। কিন্তু আধুনিক যুগের মানুষ হয়, বা হয়তো তার পড়ালেখা বা তার ডিগ্রি হয়তো তাকে ব্যাপারটা মানতে দিচ্ছিল না যে এখনো এই বিষয়গুলো হয়। কিন্তু তিনি আরেকটা বিষয় কিভাবে অস্বীকার করবেন, সেটা হচ্ছে তার সাথে গত কয়েকদিন বা গত কিছু সময় যাবত যা কিছু ঘটছে, সেটাও কিন্তু সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। তাই সায়েন্স যেটা বলছে সেটাই যে সত্যি হবে তার কোনো মানে নেই। পৃথিবীতে অলৌকিক অনেক কিছুই থাকতে পারে। কমল ভাই এই পুরো ব্যাপারটা শুনে সেই আত্মীয়ের কাছ থেকে, সেই পূজারীর কাছ থেকে, যাকে কমল ভাই বাবা নিয়ে এসেছিলেন, এবং কমল ভাই সবাইকে বলে যে আমি যে ব্যাপারটা জানি এটা যাতে মা কোনোভাবে না জানে। কিন্তু তার মা বুদ্ধিমান মহিলা ছিলেন, তিনি ধরতে পেরেছিলেন যে তার ছেলে এখন সবকিছু জানে। আর সেটা এক পর্যায়ে সে মেনেও নিয়েছিলেন, কারণ এটা হয়তো তার ভালোর জন্যই। যাই হোক, এরপর কমল ভাই কিছু রিচুয়াল মেনে চলছিলেন, কিছু নিয়ম মেনে চলছিলেন, কারণ যা কিছু ঘটছে সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে তো তার জীবন সংশয়। তাই সেই পূজারীর বলে যাওয়া কিছু রিচুয়াল তিনি করেন, পূজা অর্চনা করেন, কিছু মন্ত্র জপ করেন প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময়। এবং তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, তিনি আর সেই চিলটাকে দেখছেন না। সেটা কোথায়? তিনি মনে করেন যাক, সবকিছু যদি ভালোই হয় তাহলে সমস্যা কি। এরপর প্রায় 2 সপ্তাহ কোনো সমস্যাই হয়নি। এর মাঝে যে প্রায় 2 সপ্তাহ কমল ভাই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু মেনে চলেছেন তাও কিন্তু না। পরিবারের সবাই হয়তো ব্যাপারটা লক্ষ্য রাখছে, কিন্তু মানুষের একঘেয়েমি চলে আসে খুব দ্রুত। আর ওনার যে বয়স ছিল তখন একঘেয়েমিটা আসলে দ্রুত চলে আসাটাই স্বাভাবিক। তাই কিছু কিছু বিষয় হয়তো তিনি মিস করে ফেলতেন বা মিস করতেন সবার চোখের অন্তরালে। কিন্তু এটার জন্য যে তার একটা ভয়াবহ মাসুল দিতে হবে, এটা তার কোনো ধারণা ছিল না। যেটা তার দেখার অভিজ্ঞতা, বোঝার অভিজ্ঞতায় একটা বিশাল ধাক্কা দেবে, একটা নতুন বিষয় সম্পর্কে সে জানতে পারবে। হয় আসলে মানুষের অন্যান্য শরীরবর্তীয় যেসব কাজ আছে, বা আমাদের শরীর যেটা অটো রেসপন্স থেকে করে, তার মধ্যে থেকে এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। ভয় মানুষ পেতেই পারে, কিন্তু ভয়ের কিছু ধরন থাকে। আমরা হয়তো অন্যজনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনলে নিজেরা একটু ভয় পাই কিছুটা সময়ের জন্য, নিজে সেফ আছি, বাট ঘটনাটা শোনার পর সেই লোকটার ভয়টাই আমার ভেতর সংক্রমিত হয়। এরপর আরেকটা ভয় আছে, যেটা আমরা সরাসরি হয়তো একবারই জীবনে 1-2 বার আমরা ফেস করি, যেটা আমরা প্রতিনিয়ত ভুলে যেতে চাই। আর আরেক ধরনের ভয় হচ্ছে মৃত্যু ভয়। যেই ব্যাপারটা এই পৃথিবীর কোনো ঘটনা বলে আপনার মনে হয় না, কোনো বাস্তব ঘটনা বলে মনে হয় না, বা বাস্তব কোনো কারণ বলে মনে হয় না। এমন একটা বিষয় যেটা অশরীরী, যেটা আমাদের চোখের দেখার বাইরে। এসব বিষয় যখন আপনার জীবনের উপর একটা হুমকির মতো হয়ে দাঁড়ায়, তখন আসলে মানুষ কি পরিমাণ ভয় পায় সেটা একমাত্র সেই পরিস্থিতিতে যে পড়েছে সে ছাড়া কেউই বলতে পারে না। এরপর ঘটনাটি ঘটে একদিন সন্ধ্যাবেলা। একদিন সন্ধ্যার সময় কমল ভাই কোন একটা কাজে তার বাসা থেকে নেমে দোকানে যাচ্ছিলেন। তিনি দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিস কিনে যখন ফেরত আসছিলেন তার বাসার দিকে, তখন হঠাৎ করেই তার সাথে একজনের ধাক্কা লাগে। তার যতটুকু মনে আছে, লোকটা তার কাছে মনে হয়েছিল ভিক্ষুক। তো ধাক্কাটা মোটামুটি একটু জোরেই লাগে, এবং ধাক্কা লাগবার পর সেই লোকটা তাকে কোনো কিছু না বলে পিছনে চলে যাচ্ছিল। তাই কৌতূহল বশত আর অনেকটা রাগ নিয়েই কমল ভাই যখন পেছনে ফিরে তাকান, তখন তিনি দেখেন সেই লোকটা ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এবং তারপর তিনি কিছুই বললেন না। হঠাৎ করে আবার যখন পেছন থেকে ঘুরে সামনের দিকে তাকান, তিনি দেখেন তার সামনের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে।
তিনি হতবিহ্বলের মতো সেই জায়গায় তাকিয়ে দেখতে থাকেন। তার সামনে তার পরিচিত যে শহর থাকার কথা, পরিচিত যে বাসার গলিটা থাকার কথা, এখন এখন সেখানে সেটা কি নেই। তিনি একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন তার কাছে মনে হচ্ছে। তিনি দ্রুত পেছনে ফিরে আবার দেখার চেষ্টা করলেন যে পেছনের সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু তিনি যখন আবার পেছনে তাকালেন তিনি দেখলেন যে না, পেছনের দৃশ্যপট এখন সম্পূর্ণ চেঞ্জ। তিনি আশেপাশে যখন ঘুরে তাকিয়ে সবকিছু দেখার চেষ্টা করলেন বা বোঝার চেষ্টা করলেন তিনি আসলে এখন কোথায় আছেন, তিনি কোনো কিছুই বুঝতে পারলেন না। তিনি দেখলেন তিনি একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং চারপাশটা কেমন জানি একেবারেই অসহ্য ধরনের নীরব। এই নীরবতা আসলে খুব ভয় ধরিয়ে দেয়। হঠাৎ করে নিজেকে মাঝে মধ্যে অসময় বধির মনে হয়। তিনি হঠাৎ করেই সামনে এগুতে থাকেন, বোঝার চেষ্টা করতে থাকেন এবং তিনি প্রচন্ড ভয়ে কাঁপতে থাকেন। ঠিক তখনই তিনি শুনতে পান প্রচন্ড দামামার শব্দ, মনে হচ্ছে একসাথে অনেক ঢোল বাদ্য বাজনা বাজছে। কোত্থেকে বা এই শব্দটা আসতেছে বা কারা বাজাচ্ছে তিনি চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে ভয়টা তার ভেতর এমন ভাবে গেড়ে যায় তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তিনি বসে হাঁটু গেড়ে তার মাথা দুই হাত দিয়ে চেপে চিৎকার করতে থাকেন। ঠিক সে সময় কেউ একজন তার পেছনে এসে তার কাঁধে হাত রাখে এবং তাকে একটু ঝাঁকি দেয়। তিনি যখন দ্রুত ঘুরে পেছনে তাকান তিনি দেখেন একটা লোক তাকে বলছে, কি হয়েছে ভাই, আপনি এমন করছেন কেন? কমল ভাই এরপর আশেপাশে তাকিয়ে দেখেন সব ঠিক আছে, কিন্তু এখন ঠিক এই মুহূর্তে তার সাথে কি হলো এটা তিনি বুঝতে পারলেন না। সে লোকটা বারবার তাকে বলছে, ভাই কি আপনার কি শরীর খারাপ, আসেন একটু বসেন এখানে। কিন্তু কমল ভাই আসলে তার দিকে ফিরে তাকাবার ওরকম কোনো আগ্রহই বোধ করেন। তিনি দ্রুত সে লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তার বাসায় চলে আসেন। বাসায় আসবার পর তিনি যখন তার রুমে ঢোকেন, ঢোকার পর তিনি চিন্তা করতে থাকেন যে এই বিষয়টা কি বাসায় জানাবো বা কি হইল একটু আগে আমার সাথে। তিনি সিদ্ধান্ত নেন যে না, এই বিষয় সম্পর্কে শুধু শুধু বাসায় বলে বাসায় টেনশন দেওয়ার দরকারই নেই। তাই তিনি এই বিষয়টা একেবারেই চেপে যান। কিন্তু এই পুরো ব্যাপারটাই তার ভেতর একটা দাগ ফেলে যায় আমরা বলতে পারি। কারণ এরপর থেকেই কমল ভাই অল্পতেই ভয় পেয়ে উঠতেন। তার একা রাতে ঘুমাতে ভয় লাগতো, কারণ তার কাছে মনে হতো রাতের একটা সময় চারপাশ একেবারেই নিস্তব্ধ হয়ে যায়, কোনো ধরনের শব্দ তিনি শুনতে পান না। এবং যখনই এই নিস্তব্ধতা চলে আসে তখনই তার মনে একটা ভয় জাগ্রত হয়। ভয়টা হচ্ছে তিনি হয়তো আবার সেই ঢোল বাদ্য বাজনা শব্দ শুনতে পাবেন। এই ঘটনার 2 দিন পরে আবার একটা ঘটনা তার সাথে ঘটে। এই 2 দিনের মধ্যে যেহেতু এই ঘটনা রিপিট হয়নি, তাই কমল ভাই ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করেন যে হয়তো ওটা তার মানসিক হয়তো কোনো একটা কারণে এই ব্যাপারটা সে ফেস করেছে, কিন্তু যেহেতু ব্যাপারটা পুনরায় আবার ঘটেনি তাই হয়তো এই বিষয়টা নিয়ে চিন্তা করাটা ভুল হবে, ঠিক হবে না তার জন্য। তো সেদিন অর্থাৎ সেই ঘটনার 2 দিন পরে একদিন দুপুরবেলা তিনি একটা ঘুম দেন, বেশ ভালো ঘুমান। ঘুমাবার পর বিকেলের দিকে তার কাছে মনে হয় যে আচ্ছা একটু বাইরে থেকে ঘুরে আসি। তিনি বাসা থেকে নামেন, নেমে হাঁটতে হাঁটতে তাদের বাসার ঠিক পেছনে একটা খেলার মাঠ আছে, সেখানে ছেলেপেলেরা খেলাধুলা করে, তারও 2-1 বন্ধু বান্ধব মাঝে মধ্যে সেখানে দেখা যায়। তো তিনি সেই চিন্তা থেকেই সেই মাঠের দিকে যান। মাঠের দিকে তিনি বসে দেখেন যে একটা কোনার মধ্যে কিছু ছেলে মিনিবার ফুটবল খেলছে। তিনি খুব আগ্রহ নিয়ে সেই ফুটবল খেলা দেখতে থাকেন এবং এর মধ্যে দিয়ে এক পর্যায়ে তিনি দেখেন যে তাবলিগের একটা দল, প্রায় 5-7 জনের একটা দল সেই মাঠের ভেতর প্রবেশ করে এবং প্রবেশ করার পর তারা এগিয়ে গিয়ে সেই যারা খেলছিল তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলা শুরু করে। তারা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখান থেকে কমল ভাই মোটামুটি একটু দূরে দাঁড়িয়েছিলেন। সেই তাবলিগে যারা এসেছিল তারা ক্লিয়ারলি কমল ভাইকে দেখতে পাচ্ছিল এবং কমল ভাই লক্ষ্য করলেন সেই দলের ভেতর থেকে একজন লোক যিনি কথা বলছিলেন সবার সাথে, অর্থাৎ যে দলটার যে প্রতিনিধি তার কাছে মনে হচ্ছিল, সেই লোকটা কথা বলার ফাঁকে ফাঁকে বারবার কমল ভাইয়ের দিকে তাকাচ্ছেন। কমল ভাই মনে করেন যে হয়তো তিনিও তাকেও দাওয়াত দিতে চাচ্ছেন বা তাকেও হয়তো তাদের সাথে কেউ মনে করছেন, তাই তিনি এক পর্যায়ে একটু অস্বস্তি ফিল করেন। তো তিনি জাস্ট এখান থেকে উঠে মাঠ থেকে বেরিয়ে যাবেন। তিনি যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি দেখেন যে একটা জায়গায় ঝালমুড়ি বিক্রি করতেছে, তো তার ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছা হইলো। তিনি দাঁড়িয়ে
প্যাকেট ঝালমুড়ি খেলেন। ঠিক তখনই তিনি দেখেন সেই যে ব্যক্তি, যে লোক কথা বলছিল তাবলিগের যে দলনেতা ছিল সে সময়, সেই লোকটা তার কাছে আসে, এসে তাকে একটা খুব সুন্দর করে সালাম দেয়। ভদ্রলোকের সালাম বা তার মুখভঙ্গি বা তার আচরণ কমল ভাইয়ের কাছে খুবই ভালো লাগে। তাই তিনি আর অকওয়ার্ড ফিল করেন না, তিনিও তার প্রশ্নের উত্তর দেন। তিনি ভদ্রলোক তার নাম জিজ্ঞেস করে তিনি তার নাম বলেন। তো সেই লোকটা বলে যে আপনিও আমাদের ভাই, বা তিনি খুব ভালো কথাই বলছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, ভাই আপনি কি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন? কমল ভাই বলে, বুঝলাম না আপনার কথা, কি ধরনের প্রবলেম? তখন সে লোকটা বলে যে আমি যেহেতু একটা অপরিচিত লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করছি যে একটা কোনো প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন কিনা, তার মানে এটা জায়গাটা কোনো স্বাভাবিক প্রবলেম না, অস্বাভাবিক কোনো ব্যাপার কি আপনার সাথে ঘটছে? তখন সেই কমল ভাই বলে যে তখন কমল ভাই অনেকক্ষণ কথা বলতে পারছিলেন না, কারণ তিনি ব্যাপারটার আকস্মিকতা একেবারে থতমত খেয়ে গিয়েছিলেন। সেই হুজুর, সেই লোকটা কমল ভাইকে বলেন যে ভাই আপনি খুবই বিপদে আছেন, আপনার সাথে আমি যাকে দেখলাম তাকে দেখে আমার ভালো লাগলো না। কমল ভাই একটু আশ্চর্য হয়ে আবার বলেন যে আমার সাথে কাকে দেখলেন? তখন সে লোকটা বলে আমি যাকে দেখেছি তাকে সবাই দেখতে পায় না, বা তাদেরকে সবাই দেখতে পায় না। মহান আল্লাহ আমাকে এই একটা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মাধ্যমে হয়তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিছু উপকার করার, বা মানুষকে একটু এসব ফিতনা বা এসব অশরীরী বিষয় থেকে বাঁচাবার। আমি যখন সেই ছেলেদের সাথে কথা বলছিলাম, ঠিক তখনই আমি দেখলাম আপনার ঠিক পিছে একটা জিন দাঁড়িয়ে আছে, খুবই খারাপ ধরনের একটা জিন। তার আকার আকৃতি খুব খারাপ। সাধারণত যেসব জিন মানুষের ক্ষতি করে তাদেরকে দেখতে অনেকটা এরকম লাগে। আপনার ঠিক পেছনেই সে দাঁড়িয়েছিল, এবং আপনি যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন সে আপনার পিছু পিছু বেরিয়ে গেছে, কিন্তু এখন সে আপনার কাছে নেই। আমার মনে হয় আপনার জীবন সংশয়, আপনার ফ্যামিলি ব্যাপারটা যদি না জানে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ফ্যামিলিকে ব্যাপারটা জানান, আর তা না হলে আসলে খুবই বিপদে পড়তে পারেন। কমল ভাই এই লোকটার কথা এক নাগারে শুনছিলেন, তিনি কোনো ধরনের কথাই বলেননি। তার কি সমস্যা বা তিনি কি ভিতর দিয়ে যাচ্ছেন তিনি একটা টুটা শব্দ করেননি। তার সামনে দাঁড়িয়ে থাকা সে ভদ্রলোক অনর্গল একইভাবে এই কথাগুলো তাকে বলে গেলেন। কমল ভাই বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়েছিলেন যে আসলে ভদ্রলোক কিভাবে বললেন। তিনি সেই লোকটার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরে বললেন যে ভাই আমি অনেক বিপদে আছি, আমার সাথে অনেক খারাপ কিছু ঘটছে, এবং আমার ফ্যামিলির একটা ঘটনা আছে যে ঘটনা খুবই খারাপ। যেহেতু আপনি ব্যাপারটা লক্ষ্য করতে পারছেন, আমার মনে হয় আপনি ব্যাপারটা সমাধান করতে পারবেন, আপনি আমাকে বাঁচান। তো কমল ভাই এই ব্যাপারটা যখন সেই লোকটাকে বললো, সেই লোকটা দেখলাম যে সেই লোকটা প্রথম দিকে একটু রাজি ছিল না। সে বলছিল যে আসলে ভাই আমি আপনার কাছে এসে বললাম বলেই আপনি এরকম করছেন, ব্যাপারটা এরকম দেখাচ্ছে। আমি আসলে এরকম কাজ করিও না, খুব রেয়ার কিছু কাজ করি, আর আমি হয়তো আপনাকে কিছু ঠিকানা দিতে পারি যারা আপনারা এই কাজটা আরো ভালো করতে পারবেন। তো সেই কমল ভাইয়ের কাছে তার বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে আর কেউই পারবে না, আমাকে যদি কেউ বাঁচাতে পারে বা আমাকে যদি এই সমস্যা থেকে কেউ উদ্ধার করতে পারে, তাহলে এই সামনে যে হুজুর ভদ্রলোক দাঁড়িয়ে আছে সেই। কমল ভাই এক পর্যায়ে তার সাথে কথা বলেন, তার ব্যক্তিগত কথাগুলো বলেন, এবং তার সাথে ঘটে যাওয়া বা তার ফ্যামিলির যে অভিশাপের ব্যাপারটা ছিল সেটাও তিনি হুজুরকে বলেন, এবং হুজুরকে বলেন যে হুজুর আপনি আমার বাসায় একদিন চলেন, আমার মা খুবই ভীত এই বিষয়গুলো নিয়ে, আপনি একটু কথা বলেন। তখন হুজুর বলেন যে আমি তো আরেক ধর্মের লোক, আপনাদের কোনো সমস্যা হবে কিনা? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে কিনা? কমল ভাই বলেন যে না, এরকম কোনো সমস্যা হবে না, তার ফ্যামিলি ওই রকমের মাইন্ডেড না। যাই হোক, এই কথা বলে কমল ভাই সেই লোকটার কাছ থেকে নিশ্চয়তা নিয়েই নেন যে তিনি আগামীকাল আসছেন, তার ফোন নাম্বার নিয়ে রাখেন, এবং আগামীকাল সেই লোকটা তার বলে দেওয়া যে সময়, সেই সময়ের মধ্যেই তার বাসার সামনে আসে। কমল ভাই তাকে বাসায় নিয়ে যান। কমল ভাই তার বাবাকে আগে থেকেই এই লোকটা সম্পর্কে বলেছিলেন। কমল ভাই বাবা এই বিষয়টাতে আসলে অতটা বিশ্বাসী ছিলেন না, মানে আশাবাদী ছিলেন না, কিন্তু তার ছেলের আগ্রহ তাকে বাধ্য করে সে লোকটার সাথে কথা বলতে। ভদ্রলোক যখন ঘরের ভেতর ঢোকেন, তিনি খুব আদরের সহিত ঢোকেন, এবং তার ব্যবহারে আসলে বাসার সবাই খুব বিমোহিত হয়ে গিয়েছিল। ভদ্রলোক এতই ভালো মানুষ ছিলেন। ভদ্রলোক তাদের বাসায় বসে সবার সাথে কথা বললেন, এবং এক পর্যায়ে তিনি সমস্যা বুঝতে পারলেন।
এবং সবার কথা শোনার পর সে ভদ্রলোক বললেন যে আপনাদের বাসাটাতে কিছু একটা আছে। আমি বাসাটাতে ঢুকতে আমার খুব কষ্ট হয়েছে। আমি যতক্ষণ বসেছিলাম এই বাড়ি বসা অবস্থায় আমার খুব কষ্ট হয়েছে। আমি সেই বিষয়টা কোথায় আছে সেটা আমি জানি। এই কথা বলে সে লোকটা বলে যে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের বাসার ভিতরে একটু ঢুকবো, রুমগুলোতে একটু ঢুকবো। তাকে অনুমতি দেওয়া হয় এবং তিনি তার রুমের ভিতর বাসার ভিতর ঢুকে বিভিন্ন রুম চেক করতে থাকেন এবং কমলকার বাবা মার রুমের ভেতর থেকে, অর্থাৎ ভেতর বা রুমের ভেতরে যে খাট, যে খাটের তোষকের ভেতর থেকে তিনি একটা তাবিজ বের করেন। অর্থাৎ এই তোষকের ভেতরে একটা তাবিজ ছিল এবং তোষকের ভেতরে এই তাবিজটা কিভাবে আসলো কেউ বলতে পারে না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তোষকটা কিন্তু ছেঁড়াও নাই। তাবিজটা ঢুকাবার জন্য তো আসলে তোষকটা ছিঁড়তে হবে, কিন্তু না ছেঁড়া অবস্থাতেই কিভাবে ভিতরে তাবিজ আসলো, যখন বানানো হয়েছিল তখন থেকেই আছে কিনা আসলে কেউ বলতে পারে না। অর্থাৎ তাদের ওই সময় ধারণা ছিল না, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে যে আসলে এই তাবিজটা আগে থেকে ছিল না, এটা একটা জিনের মাধ্যমে কেউ একজন এই চালানটা করে এবং সেই জিনই এই তাবিজটা এই খাটার ভেতর রেখে দেয়। এবং তার বাবা মার খাটের তোষকের ভেতর রেখে দেওয়ার পরেও কিন্তু আসলে এফেক্টটা করে হচ্ছে কমল ভাইকে। তাদের বান বা তাদের কালো জাদুর উদ্দেশ্য ছিল আসলে এটা, বা তারা হয়তো এভাবেই তাদের কালো জাদুটা করতো। ভদ্রলোক সেই তাবিজটা নিয়ে নিলেন এবং বললেন যে তিনি আগামীকাল আবার আসবেন মাগরিবের পর, এবং তার সাথে তিনি তার একজন পরিচিত ব্যক্তিকে নিয়ে আসবেন যিনি খুবই আমলকারী লোক বা খুবই জ্ঞানী লোক। তো কমল ভাইয়ের বাবাও আসলে ভদ্রলোকের এই ব্যাপারটাতে খুবই চমৎকৃত হয়েছিলেন এবং তিনিও তাকে বলেন যে জি অবশ্যই হুজুর, আপনার সেই পরিচিত লোককে নিয়ে আসেন, আমরা আসলে অনেক বিপদে আছি। তো ভদ্রলোক চলে যান। কমলের পুরো ফ্যামিলি ফিল করে যে আজকে রাতে তাদের বাসাটা তাদের কাছে অন্যরকম লাগছিল। ঠিক আজকের রাতের আগের রাতটাতেও তাদের ফ্যামিলির ভিতর একটা উদ্বেগ, ভয়, ক্লান্তি, সবকিছু মিলেই কেমন জানি একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। কেউ কোনো শান্তি পাচ্ছিল না, কোনো মেন্টাল পিস ছিল না। আজকে তাদের কাছে তাদের বাসাটাকে অনেক খালি লাগছে, হালকা লাগতেছে এবং তাদের মন মানসিকতাও নিজেদের কাছে মনে হচ্ছে যে একটু হয়তো ভালো লাগতেছে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল যে আসলে এই তাবিজটার কারণে হয়েছে কিনা। আসলে কোন বিষয়গুলোই কমল ভাইয়ের বাবা বা তাদের ফ্যামিলি মিলাতে পারছিল না। এখান দিয়ে আবার কমল ভাইয়ের বাবা কথা বলেন সেই পূজারীর সাথে, যে পূজারী প্রথম দিকে এসেছিলেন। সে পূজারী বলেন যে আসলে আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কি। আমরা তো সবাই জানি আপনাদের ফ্যামিলির উপর একটা অভিশাপ আছে, এটা সে অভিশাপের ফলই বলেই মনে হচ্ছিল আমার। আবার এখানে যে হুজুর আছেন তিনি আবার যে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে নতুন করে কেউ আপনাদের উপর কালো জাদু করেছে। কারণ যে সময়কার ঘটনার কারণে আপনারা এখনো ভুক্তভোগী, সে সময়কার সময় তো আসলে এভাবে আপনাদের তোষকের ভেতর তাবিজ রাখার তো আসলে কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর সে পূজারী বলেন যে আচ্ছা কালকে তারা আসুক, তারা কিভাবে কথা বলে বা বলুক, আপনারা শোনেন, কি বলে আপনার পুরো ব্যাপারটা শুনে আমাকে জানায়। আমার বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে। যাই হোক, পরদিন মাগরিবের নামাজের পর সে হুজুর তার সাথে আরেকজন বুজুর্গ ব্যক্তিকে নিয়ে আসেন। তিনি খুবই বৃদ্ধ, কিন্তু তার দাড়ি ছিল না, কারণ তার হয়তো অনেক পুরুষ মানুষের দাড়ি হয় না, তিনি হয়তো সেই ধরনের লোক ছিলেন, কিন্তু তিনি খুবই যে জ্ঞানী লোক সেটা বোঝা যাচ্ছিল। সে ভদ্রলোক তাদের বাসায় ঢোকার পর তার বাবাকে বলেন যে আপনাদের উপর একটা কালো জাদু করা হয়েছে এবং কালো জাদু করা হয়েছে আপনাদের পুরো ফ্যামিলি ধ্বংস করে ফেলার জন্য, এবং কালো জাদুটা যে করেছে তিনি আপনাদেরই খুব কাছের একজন আত্মীয়, এবং সেটা হচ্ছে কমল ভাইয়ের মায়ের দিকের এক আত্মীয়। সেই আত্মীয়া তাদের উপর এই কালো জাদুটা করেছে এবং এটার মেইন টার্গেট ছিল কমল ভাই এবং কমল ভাইয়ের বাবা। এরপর যখন সেই হুজুরকে জিজ্ঞেস করা হয় যে কে করেছে তাদেরকে নাম বলতে, তখন সে হুজুর বলেন যে এটার নাকি নিয়ম নাই বা তার মানা আছে, তিনি নাম বলতে পারবেন না, কিন্তু তিনি এই সমস্যা থেকে তাদের উদ্ধার করতে পারবেন। এবং তিনি বলেন যে পরবর্তীতে আপনাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে,
এবং আপনারাই হয়তো বুঝতে পারবেন যে কারা কে আপনাকে আপনাদের উপরে জাদুটা করেছিল, সেটা হয়তো সে নিজের ব্যবহারেই বুঝতে পারবে। আবার অনেক সময় ব্যাপারটা হিতে বিপরীত হয়। সেক্ষেত্রে যেমন মনে করেন আপনারা তার কালো জাদু থেকে মুক্ত হয়ে যদি আবার তাকে শাসাতে যান, সেটা অনেক সময় হিতে বিপরীত হয়। তাই যিনি করেছেন তার কথা আপনারা নাই জানুন, কিন্তু এই জাদু থেকে আপনারা মুক্ত হন। মানে আপনারা যদি মুক্ত হতে পারেন, সেটাই অনেক কিছু। এরপর সে ভদ্রলোক তার নিজের মতো করে কিছু কাজ করা শুরু করলেন। তিনি একটা ঘর তার জন্য পরিষ্কার করে দেওয়া হলো, তিনি সেখানে বসে পবিত্র কোরআন শরীফ পাঠ করলেন এক নাগারে অনেকক্ষণ। এরপর তিনি এশার নামাজ পড়লেন তার সেই সাথীর সাথে। এশার নামাজ পড়ার পরে তারা আবার দুজন একসাথে বসে কিছুক্ষণ জিকির করলেন। এরপর রাতের খাবার তারা খেলেন, আমাদের দেওয়া খাবারই তারা খেয়েছেন, অর্থাৎ কমল ভাই যেটা বলছিলেন। এরপর রাত 12টার পরে সেই লোক, অর্থাৎ যে হুজুর যে লোকটাকে নিয়ে এসেছিল, যে জ্ঞানী ব্যক্তি আমরা কমল ভাইয়ের মুখে শুনেছি, সেই লোক সেই রুমের ভেতর বসে সব বাতি বন্ধ করে কিছু একটা করছিলেন, যেটা হয়তো কমল ভাইরা জানতো না। এবং যেই হুজুর তাকে নিয়ে এসেছিল সেও কিন্তু সে রুমের ভেতর ছিল না, সেও বাইরে কমল ভাইদের সাথেই বসেছিল। এরপর অনেকক্ষণ পর মনে হলো সে রুমের ভেতর গম 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 কিছু আওয়াজ তারা শুনছে। মনে হচ্ছে ভারী কণ্ঠে কেউ একজন সেই লোকটার সাথে, হুজুরটার সাথে কথা বলছে। এবং পুরো বাড়িতে একটা মিষ্টি আতরের গন্ধ ছড়িয়ে গেল। মানে পুরো বাসাটা এমন ভাবে সুবাসিত হয়ে উঠলো, যেটা আসলে অস্বাভাবিকই বলা চলে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে তাদের সে বন্ধ দরজাতে দুম করে কয়েকটা পাড়ির শব্দ হলো, যেটাতে আসলে সবাই চমকে যায়। ঠিক কিছুক্ষণ পরে সেই লোকটা দরজা খুলে বের হয়। দরজা খুলে বের হওয়ার পর সেই লোকটা প্রথমে যে কথাটা বলে, সেটা কমল ভাইয়ের খুব মনে আছে। সেই লোকটা নাকি বলে বের হয়ে যে সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের বিপদ থেকেই তার নিজের উদ্যোগেই বা নিজের বান্দাদের তিনি নিজেই উদ্ধার করেন, এবং তার বান্দারা তার কত কাছে আছে সেটা তার বান্দা নিজেও জানে না। এই কথা তিনি হয়তো নিজের মনের মতো করে নিজে হয়তো বলছিলেন, বা নিজেকেই হয়তো নিজে শোনাচ্ছিলেন। এরপর তিনি সামনে তাকিয়ে কমল ভাইয়ের বাবাকে বলেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাকে সহায়তা করেছেন, আমি হয়তো আপনার ছেলের এই সমস্যার সমাধান করতে পেরেছি, কিন্তু আপনাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? সেটা হচ্ছে একটা কালো মুরগি এবং একটা কালো ছাগল, এবং সাথে প্রায় কয়েক মন মিষ্টি সাতক্ষীরার কোনো একটা শ্মশানের পাশে রেখে আসতে হবে। এবং সেই একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের ভেতর যদি সেটা পৌঁছে না দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে বিপদ হবে। আর যদি পৌঁছে দেওয়া হয়, সেক্ষেত্রে আর এই ধরনের সমস্যা হবে না। তো এই কথা শোনার পর কমল ভাইয়ের বাবা একটু ডাউটে ছিলেন, কিন্তু লোকটার কথার ভেতরে এমন কিছু ছিল যেটাতে কমল ভাইয়ের মা কনভিন্সড হয়ে গিয়েছিলেন যে না, এই ভদ্রলোক যা বলতেছে এটা সত্যি। এরপর সেই লোকের বলে দেওয়ার সময়, তাদের বলে দেওয়া সেই মানে নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে তারা সেই জায়গায় যায় এবং সেখানে রেখে আসে। এরপর থেকে কমল ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। তার পারিবারিক যে অভিশাপের ব্যাপারটা তাদের ভেতর চালু ছিল, সেই অভিশাপের ব্যাপারটাও হয়তো তার কাছে, কমল ভাইয়ের কাছে এখন সেটা জেনুইন মনে হয় না। কারণ কি, হতে পারে সে মহিলা কষ্টে অভিশাপ দিয়েছিলই, এবং তার যে আরেকজন মারা গিয়েছিল, অর্থাৎ কমল ভাইয়ের বাবার ভাই, তার চাচা মারা গিয়েছিল, সেটাতে আসলে ওরকম কোনো অভিশাপের কোনো আছে কি বলে কমল ভাই মনে করেন না তার নিজস্ব যুক্তিতে। হয়তো সেটা আমাদের এখনো ক্যারি করা লাগবে না। এটা তাদের জন্য একটা বড় একটা রিলিফ ছিল, কারণ তার মা একটা মানসিক শান্তি পেয়েছিলেন এই ব্যাপারটা তার মাথার ভেতর ঢোকার পর, যে না, তিনি এতদিন তার ছেলেকে নিয়ে যে ভয়টা পাচ্ছিলেন সেটা হয়তো অমূলক পাচ্ছিলেন, কিন্তু রিসেন্ট যে বিপদটা তাদের উপর দিয়ে গেছে সেটা নিয়ে তারা একটু টেন্স ছিলেন। এবং কমল ভাই বলেন যে তারা পরবর্তীতে আন্দাজ করতে পেরেছিলেন যে আসলে কে তাদের সাথে বা এই কাজটা করেছে। তিনি আমাকেও তার কথা বলেননি, হয়তো তাদের খুবই কাছের আত্মীয়, আমরা সেই বিষয়ে জানবো না। এখন পর্যন্ত কমল ভাই তার সেই পারিবারিক সে অভিশাপই বলেন বা নতুন কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস, কোনো ধরনের সমস্যার ভেতর দিয়ে যাননি। তাই আমরা বলতে পারি
যে আসলে সেই হুজুর ভদ্রলোক তার যথাসাধ্য চেষ্টা করে কমল ভাই এবং কমল ভাইয়ের ফ্যামিলিকে একটা বিশাল বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। এটাই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা শেষ করার পর আপনাদের সাথে আসলে যেটা বলার দরকার সেটা হচ্ছে ঘটনাটি আগামীকাল প্রচার হওয়ার কথা ছিল, আগামীকাল প্রচার করতে পারিনি। তার কারণ হচ্ছে ঘটনার অর্ধেক অংশ আমি পেয়েছিলাম, বাকি অর্ধেক অংশ পাওয়ার কথা ছিল যেটা আমি পাইনি সে সময়, এজন্য আপলোড দিতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে তিনি আমাকে পুরো ঘটনা একসাথে দেন এবং তাই আমি একসাথেই ঘটনাটি আপনাদের শোনাতে চাচ্ছিলাম বলেই এপিসোডটি একদিনে দেরি করে দেওয়া। আমার ভুল ত্রুটি মাফ করবেন, কারণ আসলে আমি অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি জানি আমার কিছু ভুল ত্রুটি আছে, তবুও আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, এজন্য আসলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে শুনলেন স্টোরি টেলিং বাই শাওনের 89তম এপিসোড পাপ। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে বা আপনাদের কাছে থাকা যে ঘটনা, সে ঘটনা আমাকে পাঠাতে পারেন। আমি আপনাদের হয়ে সে ঘটনা আমার লিসেনারদের শোনালাম। আজকের কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি, আসসালামু আলাইকুম।